নমস্কার, চাঁদনি চ্যানেলে আপনাদের স্বাগত জানাই। আজ আপনারা শুনছেন একটি অসাধারণ গল্প, রাজমুকুট। চন্দ্রাবতী আর সোনাল অস্থির হয়ে পুরো বাজারে ওই লোকটাকে খুঁজছিল। মহারানী মা, সোনাল অনেকক্ষণ পর হাঁপাতে হাঁপাতে বলল, আরে ও তো না জানি কোন গর্তের মধ্যে ঢুকে গেল, কিন্তু আমাদের জন্য এখানে থাকা একেবারেই ঠিক হবে না মহারানী মা। দ্রুত চলুন এখান থেকে, কারণ ও যেই হোক না কেন আপনাকে ঠিক চিনতে পেরে গেছে। একথা শুনে চন্দ্রবতী কিছু ভেবে বলল, না সোনাল, আমরা আমাদের মুখ ঢেকে রেখেছি, আমাদের চেনা সম্ভব নয়। ও নিশ্চয়ই রাজমহল থেকে আমাদের পিছু নিয়েছে। হয় হয়, সোনাল ঘাবড়ে গিয়ে বলল, এমন নয় তো যে মহারাজই আমাদের ওপর নজর রাখার জন্য গুপ্তচর নিযুক্ত করেছেন? তাহলে তো আমাদের এখানে এক মুহূর্ত থাকা ঠিক হবে না। চন্দ্রবতীর মনেও একই সন্দেহ হচ্ছিল, তাই দেরি না করে ও রাজমহলের পথ ধরে রওনা দিল। রাজমহলে পুরনো পুকুরের পাশ দিয়ে লুকিয়ে লুকিয়ে প্রবেশ করার সময় চন্দ্রাবতী সোনালকে বলল, আচ্ছা সোনাল, তুমি এখন রানীমহলে যাও, আমি রাজমহলে যাচ্ছি। এখন থেকে আমাকে বেশিরভাগ সময় বীরেন্দ্র প্রতাপের সঙ্গেই কাটাতে হবে। ঠিক আছে মহারানী মা, সোনাল খুশি হয়ে বলল, শুধু সময় কাটালেই হবে না, ভালো সময় কাটাতে হবে, যাতে আমি খুব তাড়াতাড়ি সুসংবাদ পাই। চন্দ্রবতীর মুখ লজ্জায় লাল হয়ে গেল। সোনাল তখন কিছু মনে করে বলল, আচ্ছা মহারানী মা, ওই সুরেলার এখন কি করবেন? আপনি তো রাজমাতাকে কথা দিয়েছেন 3 দিনের মধ্যে শশীকলার হত্যাকারীকে খুঁজে বার করবেন। কিছু রণনীতি বানিয়েছেন আপনি? চন্দ্রবতীর হঠাৎ মনে পড়ল, শশীকলার ঘর থেকে পাওয়া রূপোর সেই অলংকার ও এখনো চুলে পড়েই রয়েছে। সুরেলার কাছ থেকে সত্যি কথা বের করার একটা উপায় আছে আমার কাছে। চন্দ্রবতী চুলের থেকে ওই রূপোর কাঁটা বার করে বলল, এর জন্য তোমাকে আমার একটা কাজ করতে হবে সোনাল। একথা বলে চন্দ্রবতী সোনালকে ওর পরিকল্পনা বোঝাতে লাগলো। শুনতে শুনতে সোনালের চোখ উজ্জ্বল হয়ে উঠল। ওদিকে রাজমাতা গার্গীর ঘরে সবিতা ঢুকতেই গার্গী একটা দীর্ঘশ্বাস ফেলে জিজ্ঞাসা করল, আবার কি কোনো খারাপ খবর এনেছো নাকি? অম্বিকা কোনো গন্ডগোল করেনি তো? না রাজমাতা, সবিতা সামলে নিয়ে উত্তর দিল, অম্বিকাকে ওর ওষুধ দিচ্ছি আমি, এখন ও পথে এসে গেছে। আমি তো আপনাকে এটাই বলতে এসেছি যে চন্দ্রাবতী এখন থেকে রানী মহলের বদলে রাজমহলে থাকবে। বড় কুমারের এটাই ইচ্ছা, আর আজ থেকে তো ও রাজসভাতেও বসতে চলেছে। একথা শুনে গার্গী বিরক্ত হয়ে বলল, তা আমি এখন এতে কি বা করতে পারি? বড় কুমারের মনোরঞ্জন করার জন্য পুরো রানীমহলে অন্য কোনো পাত্রানি তো আর নেই। সবিতা আর কিছু বলতে পারল না। গার্গী বিছানায় শুয়ে বলল, আর 2 দিন অপেক্ষা করো সবিতা, দেখা যাক এই চন্দ্রাবতী
শশীকলার হত্যাকারীকে ধরতে পারে কিনা। যদি ধরতে না পারে, ওকে আমি রাজমহল থেকে রানী মহলে টেনে হিচড়ে নিয়ে চলে আসব। ওর কথা শেষ হওয়ার আগেই সবিতা বলে উঠল, যদি ও আসল হত্যাকারী পর্যন্ত পৌঁছে যায় তখন। গার্গীর মুখ ফ্যাকাশে হয়ে গেল। ও চোখ বন্ধ করে দাপটের সঙ্গে বলল, এরকম কখনোই হবে না সবিতা, কিন্তু এখন মরকুমারের জন্য একটা নতুন পাটরানী আনতে হবে। সবিতা চাপা স্বরে বলল, সে তো আগে থেকেই রানী মহলে আছে রাজমাতা। মরকুমারের সামনেও সে এসে যাবে, শুধু আপনার ইশারার অপেক্ষা। কথা বলে ও হালকা করে হাসল। গার্গীর ঠোঁটেও একটা হাসি দেখা গেল। ওদিকে চন্দ্রাবতী যখন বীরেন্দ্র প্রতাপের ঘরে গিয়ে পৌঁছল, তখনও সভায় যাওয়ার জন্য প্রস্তুত হচ্ছিল। তোমার কথাই ভাবছিলাম চন্দ্রাবতী, বীরেন্দ্র প্রতাপ হেসে বলল, আজ আমি তোমার একটা শর্ত পূরণ করতে যাচ্ছি। কোন শর্ত? চন্দ্রাবতী গম্ভীর হয়ে জিজ্ঞাসা করল। তো জবাবে বীরেন্দ্র প্রতাপও ওর কাঁধে হাত রেখে বলল, মোহিনীর প্রাণ বাঁচানোর পরিবর্তে তুমি আমার কাছে দুটো শর্ত রেখেছিলে। আজ আমি তোমার দ্বিতীয় শর্ত পূরণ করতে যাচ্ছি। আমি সিদ্ধান্ত নিয়েছি, আজ থেকে তুমি আমার সঙ্গে রাজসভায় বসবে। রাজ দরবারে যা কিছু সিদ্ধান্ত নেওয়া হবে অথবা যা কিছু পরিকল্পনা করা হবে, সবকিছুতে তোমার পরামর্শ সামিল হবে। বিক্রমগড়ের মহামন্ত্রী কে হবে সেই সিদ্ধান্তও আমি তোমার উপরেই ছাড়লাম। চন্দ্রাবতী বীরেন্দ্র প্রতাপের কথার থেকে ওর চোখ মুখের ইঙ্গিত পড়তেই বেশি মগ্ন ছিল। ও বোঝার চেষ্টা করছিল যে বীরেন্দ্র প্রতাপই ওর গুপ্তচরকে ওদের পিছু নিতে পাঠিয়েছিল কিনা। হঠাৎ বীরেন্দ্র প্রতাপকে চুপ করে থাকতে দেখে এবং অন্যমনস্ক দেখে ও বলল, যেমন আপনার আজ্ঞা মহারাজ। কে হয়েছে? বীরেন্দ্র প্রতাপ ওর গালে হাত বুলাতে বুলাতে বলল, তুমি আমাকে এভাবে কেন দেখছো? চন্দ্রাবতী নিজেকে সামলে নিয়ে বলল, না না, কিছু না, এমনি। ওর কথা শেষ হওয়ার আগে বীরেন্দ্র প্রতাপ অন্য প্রশ্ন করল, আচ্ছা, অগ্নিসিং কোথায়? কিছুদিন ধরে ওকে আমি দেখিনি। অগ্নিসিংয়ের নাম শুনে চন্দ্রাবতীর মনটা ফাঁকা ফাঁকা লাগলো। ও নিজেকে সামলে নিয়ে বলল, আগে ও নিজের কোনো কাজের জন্য কোথাও গেছে, তাড়াতাড়ি ফিরে আসবে। আচ্ছা, ঠিক আছে। বীরেন্দ্র প্রতাপ একটু অগ্রাহ্য করেই বলল, এসো, মন্ত্রীরা আমাদের জন্য অপেক্ষা করছে। একথা বলে ও চন্দ্রাবতীর হাত ধরে দরবারের দিকে এগিয়ে গেল। বীরেন্দ্র প্রতাপের মুখ খুশিতে উজ্জ্বল হয়েছিল, তো চন্দ্রাবতী গম্ভীর ছিল আর মনে মনে বলছিল, আমার এই পদক্ষেপ শুধু তোমার রাজ দরবার পর্যন্ত নয়, আমার উদ্দেশ্যের দিকে এগোচ্ছে। আমি জানি তোমার এই আপন করে নেওয়া ক্ষণিকের, কিন্তু এই বাহানায় তুমি আমাকে যে পথে নিয়ে যাচ্ছ সেটা আমার উদ্দেশ্য পূরণের পথ আরো সহজ করে দেবে। রাজদরবারে শুধু মন্ত্রীরাই ছিল না, বিক্রমগড়ের নানান রিয়াসতের দেওয়ানরা
আর প্রতিবেশী রাজ্যের নানান রাজারাও এসেছিলেন। চন্দ্রবতীকে দরবারে আসতে দেখে অনেক দেওয়ান আর সর্দাররা এবং রাজারা আলোচনা করতে লাগলো। মহিলারা কবে থেকে দরবারে বসতে লাগলো, তাও আবার মহারাজের সমান আসনে? এটা শুধু দেখানোর জন্য, অথবা হয়তো এও দরবারের কাজকর্মে অংশগ্রহণ করবে। তাহলে এখন থেকে কি রাজা থাকতে রানীর সিদ্ধান্তই আমাদের মানতে হবে নাকি? তখনই চন্দ্রাবতী পাতলা চিকে মুখ ঢেকে বীরেন্দ্র প্রতাপের সঙ্গে দরবারে প্রবেশ করল। সবাই চুপ করে ওদের সম্মানে উঠে দাঁড়ালো। চন্দ্রবতীকে যে দরবারে একসময় অপরাধীর কাঠ গোড়ায় দাঁড় করানো হয়েছিল, সেই দরবারই আজ ও বীরেন্দ্র প্রতাপের সঙ্গে সিংহাসনে বসেছিল। ওর মাথা গর্বের সঙ্গে উঁচু হয়েছিল। কিছুক্ষণের মধ্যে দরবার শুরু হয়ে গেল। একজন মন্ত্রী চিন্তার স্বরে বলল, মহারাজ, মহামন্ত্রীর হত্যা হওয়ার পর থেকে নগরের চারিদিকে ভয়ের পরিবেশ সৃষ্টি হয়েছে। শত্রুরা আমাদের ঘরে ঢুকে আমাদের ধমকি দিয়ে যাচ্ছে, আর আমরা কিছু করতে পারছি না। একথা শুনে একজন দেওয়ানও বলল, মহারাজ, রাজকুমার সূর্যপ্রতাপকে আপনি এই ব্যাপারে খবর নিতে পাঠিয়েছিলেন, কিন্তু তিনি না এখনো পর্যন্ত নিজে এসেছেন আর না কোনো খবর পাঠিয়েছেন। এদিকে আমাদের কিছু শত্রুরা সীমান্তে মাথাচাড়া দিতে শুরু করে দিয়েছে। যে কোনো সময় আমাদের উপর হামলা হতে পারে। তার কথা শুনে বীরেন্দ্র প্রতাপ চিন্তার স্বরে বলল, আমারও এটাই ভয়। আর এখন তো ছোট কুমারের জন্য চিন্তা হচ্ছে আমার। কিন্তু আগে আমাকে বিক্রমগড়ের অবস্থা ভালো করতে হবে। আমাদের যেসব রিয়াসতে ঝড় বৃষ্টি, আগুন লাগা, ডাকাতি হয়ে প্রজাদের যা কিছু ক্ষয়ক্ষতি হয়েছে, সেই সব কিছুর ক্ষতিপূরণ করতে হবে। শাহী খাজানা থেকে যে বাঁধ ভেঙে গিয়েছিল, তার কাজ আবার শুরু করাবো আমি। আর এটা আমার যে শত্রুরই ষড়যন্ত্র, তাকে খুব তাড়াতাড়ি ধরে ফেলব। বীরেন্দ্র প্রতাপের এই কথায় কেউই নিশ্চিন্ত হলো না, কিন্তু কেউই ওর বিরুদ্ধে কিছু বলতে পারল না। বীরেন্দ্র প্রতাপ একবার চন্দ্রাবতীর দিকে তাকালো। ওর সিদ্ধান্ত জানার জন্য ও উৎসাহিত ছিল। চন্দ্রাবতী একবার দরবারে বসে থাকা সবার দিকে তাকালো, তারপর সাধারণভাবে বলতে শুরু করলো, আমি চাই আমাদের নগরের যত ব্যভিচারের আড্ডা আছে সব দ্রুত বন্ধ করা হোক। আজও বাজারে কিন্নর আর মেয়েদের কেনা বেচা হয়। এমন অনেক বস্তি আছে যেখানে নাচ গানের নামে অনৈতিক কাজ হয়, আর এই অনৈতিক ক্রিয়ায় এমন অনেক মানুষ যুক্ত যাদের নাম সবার সামনে এলে এই রাজ দরবারেরই অসম্মান হবে। দরবার নিস্তব্ধ হয়ে গেল। কিছু মন্ত্রী, দেওয়ান আর সর্দাররা মনে মনে রাগে ছটফট করতে লাগলো। কিন্তু এই সবকিছু অগ্রাহ্য করে চন্দ্রাবতী আরো বলল, আমাদের রাজ্যে ছড়িয়ে থাকা পিঁপড়ের মতো ভ্রষ্টাচার সবার আগে শেষ করতে হবে, কারণ এতেই অন্যায় আর অত্যাচার শক্তি পায়। আর এই ভ্রষ্টাচার তখনই দূর হবে যখন এরকম অনৈতিক কাজে লাগাম টানা হবে, আর তখনই আমরা প্রজাদের ভরসা জিততে পারব, আর বিক্রমগড়কে বাইরে এবং ভিতরে দুদিক থেকেই শত্রুর হাত থেকে সুরক্ষিত রাখতে পারব। চন্দ্রবতীর এই ভাষণ শুনে সবাই স্তম্ভিত হয়ে গেল। বীরেন্দ্র প্রতাপ মনে মনে হাসছিল।
দরবার শেষ হওয়ার পর বীরেন্দ্র প্রতাপ দেওয়ান আর সর্দারদের এবং রাজতের সঙ্গে কথা বলতে ব্যস্ত হয়ে গেল। চন্দ্রাবতী বীরেন্দ্র প্রতাপের ঘরে চলে গেল। ওকে এখন থেকে ওখানেই থাকতে হবে। ঘরে প্রবেশ করে চন্দ্রাবতী দরজা বন্ধ করে দিল আর পুরো ঘর এক নজরে ভালো করে দেখতে লাগলো। একটা কোণায় বড় একটা আলমারি ছিল, কিন্তু তাতে তালা লাগানো ছিল। বিক্রমগড়ের শাহী মোহর নিশ্চয়ই এই আলমারিতেই আছে, চন্দ্রাবতী ভাবতে লাগলো। আর হয়তো রাজমহল আর রানীমহলের কোনো রহস্য এর মধ্যেই বন্ধ করে রাখা আছে। এখানে কি অগ্নি আর ওর মা উর্মিলার ব্যাপারেও কোনো প্রমাণ আছে? চন্দ্রাবতী আশেপাশে আলমারির চাবি খুঁজছিল। তখনই ঘরের একটা জানালায় হালকা একটা শব্দ হলো। জানালায় টাঙানো পর্দা নড়তে লাগলো। চন্দ্রাবতী চমকে গেল। বাইরে কেউ লুকিয়ে আছে। চন্দ্রাবতীর মাথায় একটা খেয়াল এলো, কোথাও বীরেন্দ্র প্রতাপ নয় তো। ও পা টিপে টিপে ওদিকে গিয়ে এক ঝটকায় পর্দা সরিয়ে দিল, কিন্তু বাইরে কাউকে দেখতে পেল না ও। তখনই ওর পায়ের কাছে একটা কাগজের টুকরো পেল। তার মানে নিশ্চয়ই বাইরে কেউ ছিল। চন্দ্রবতী এই কাগজটা তুলে মনে মনে বলল, আর আর এই চিঠি ফেলে সে পালিয়ে গেছে। চন্দ্রাবতী দ্রুত কাগজে লেখা সংবাদ পড়তে লাগলো। যদি অষ্টরসায়নের ওই 8টা জুড়িবুটি চাও, তাহলে সরাইখানায় এসো। সওদাগর উমেশ চন্দের সঙ্গে দেখা করো। চন্দ্রবতী অবাক হয়ে গেল। কি সওদাগর উমেশ চন্দ? ও ভাবতে লাগলো। আর এ কি করে জানলো আমার ওই বাচ্চাটার চিকিৎসার জন্য অষ্টরসায়ন চাই? কোথাও এ সে নয় তো, যে বাজারে আমার আর সোনালির পিছু নিয়েছিল। কিন্তু আমার ব্যাপারে এসব কি করে জানলো? আর এই মহল পর্যন্ত এই খবর পৌঁছলোই বা কি করে? আর সত্যি কি এর কাছে অষ্টরসায়ন আছে, নাকি আমাকে ফাঁদে ফেলার জন্য কোনো চাল চালছে? চন্দ্রবতী একটু চিন্তায় পড়ে গেল। ওদিকে রানীমহলে আলোচনা শুরু হয়ে গিয়েছিল। পাটরানীদের মধ্যে এ খবর ছড়িয়ে পড়েছিল যে চন্দ্রাবতী শুধু বীরেন্দ্র প্রতাপের মহলেই থাকছে না, ও আজ দরবারে নিজের সিদ্ধান্তও শুনিয়েছে। সব পাটরানীরা ঈর্ষায় কাতর হয়ে নিজের নিজের দুর্ভাগ্যে হায় হায় করছিল। একই অবস্থা সুরেলারও ছিল। হয় হয় রানীমা। সুরেলার কিন্নর সেবক প্রমীলা ঘরে ঢুকে বলল, এখন তো এই রানী মহল থেকে পাত্তাড়ি গুটানোর সময় হয়ে গেছে। এখন তো ওই চন্দ্রাবতীরই হুকুম চলবে, আমাদের সবার কাছ থেকে গুনে গুনে বদলা নেবে। আরে চুপ কর কালামুখী। সুরেলা রেগে চিৎকার করলো, আমি কোথাও পালাবো না। আরে আমারও অধিকার আছে মহারাজের উপর। আমার বাবাও বিক্রমগড়ের রক্ষামন্ত্রী। ওনার একটা ইশারায় হাজারো সৈনিক মহারাজের বিরুদ্ধে বিদ্রোহ ঘোষণা করতে পারে, জানিস তুই? এত সহজে আমি হার মানব না। সুরেলার রাগ দেখে প্রমীলা ঘাবড়ে গিয়ে চুপ করে গেল। সুরেলা দাঁত পিষতে পিষতে বলল, আমি শুধু একটা সুযোগের অপেক্ষা করছি। যে দিন সুযোগ পাবো সেদিন চন্দ্রাবতীকে
চিরদিনের জন্য গায়েব করে দেব। তখনই সুরেলা শৃঙ্গারের আসনের দিকে তাকালো। ও একটা জিনিস দেখে ঘাবড়ে গেল। ওটা সেই রূপোর কাঁটা যেটা সোনাল শশীকলার ঘর থেকে পেয়েছিল। এই রূপোর কাঁটা তো হারিয়ে গেছিল, সুরেলা ঘাবড়ে গিয়ে বলল। তাহলে এখানে এলো কি করে? প্রমীলা, এক্ষুনি গিয়ে খবর নে তো, আমার ঘরে কে এসেছিল? প্রমীলা কিছু বুঝতে পারল না, কিন্তু ও ঘর থেকে দৌড়ে বেরিয়ে গেল। সুরেলা কাঁটাটা হাতে নিয়ে দেখতে লাগলো। তখনই ও আয়নায় একটা ছায়া দেখতে পেল। কে কে এখানে? সুরেলা ঘাবড়ে গিয়ে চিৎকার করলো, কিন্তু ঘরে কেউ ছিল না। একটা জানালা শুধু খোলা ছিল। সুরেলার সঙ্গে সঙ্গে ওটা বন্ধ করতে এগিয়ে এসে থেমে গেল, কারণ জানালায় এক মহিলা দাঁড়িয়েছিল। তার মুখে পাতলা একটা ঘোমটা ছিল। না না, এ হতে পারে না, হতে পারে না। ওই মহিলাকে দেখে সুরেলা ভয়ে কাঁপতে কাঁপতে বলল, এ তো শশীকলা, কিভাবে বেঁচে থাকতে পারে? ওকে তো আমি নিজের হাতে মেরেছিলাম। সুরেলা ভয়ে চিৎকার করতে করতে ঘরের বাইরে বেরিয়ে গেল। না না, শশীকলা জীবিত থাকতে পারে না। ওকে ওকে আমি মেরে ফেলেছিলাম, ওকে আমি মেরে ফেলেছিলাম। না, এ হতে পারে না, এ হতে পারে না। সুরেলা চিৎকার করে রানীমহলে পাগলের মতো দৌড়তে লাগলো। সত্যি কি শশীকলা জীবিত আছে, নাকি সুরেলা ওকে মেরে ফেলেছিল? আর কে এই সওদাগর উমেশ চাঁদ, যে চন্দ্রাবতীকে ওই চিঠি পাঠিয়েছিল? এখন কি করবে চন্দ্রাবতী? জানার জন্য শুনতে থাকুন রাজ মুকুট, এক ঐতিহাসিক প্রতিশোধ, শুধুমাত্র চাঁদনীর সঙ্গে চাঁদনী চ্যানেলে।